সুপ্রিয় দর্শক, আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান প্রথম ভোট। একটি ভোট একটি সিদ্ধান্ত, আর এই সিদ্ধান্ত যখন জীবনের প্রথম ভোট তখন তার গুরুত্ব আরও বেড়ে যায়। আজকে আমরা বীর চট্টলার 4 জন তরুণ ভোটার যারা জীবনের প্রথম আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোট দিবেন, আমরা তাদের মতামত, তাদের ভাবনা এবং আগামীর বাংলাদেশ কেমন দেখতে চায় সেগুলো তাদের মুখেই শুনব। চলুন তাহলে আমরা পরিচিত হয়ে নিই। আমার বাম পাশে আছেন শামীম মোহাম্মদ হাসনাত, আশরাফুল হক রাকিব। আমার ডান পাশে আছেন মোহাম্মদ আরিফুল ইসলাম, সর্বডানে শফিউল আলম সাকিব। আমি প্রথমেই আরিফুল ইসলামকে দিয়ে শুরু করতে যাচ্ছি। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি জীবনে প্রথম ভোট দিবেন। এই প্রথমবার ভোট দেওয়ার অনুভূতিটা কেমন? আমাদের জুলাই বিপ্লবের মাধ্যমেই আমাদের বিগত ফ্যাসিস্ট সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করেছে এবং আমরা খুব বেশি আশাবাদী যে আমাদের নতুন বাংলাদেশ লক্ষ্যে আমরা সামনের দিকে অগ্রসর হব। সেই ক্ষেত্রে আমাদের একটা নির্বাচনীয় সরকার আসা খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। শফিউল আলম সাকিবের কাছে জানতে চাচ্ছি, ভোট কেন্দ্রে গিয়ে যখন জীবনের প্রথম ব্যালট পেপার হাতে নেবেন, ওই অনুভূতিটা যদি আমাদের সাথে শেয়ার করতেন। যখন একটি সাদা কাগজের ব্যালট আমার কাছে আসবে তখন মনে হবে যে এটি আমার কাছে একটাই বড় একটা ক্ষমতা নেওয়ার একটা সিদ্ধান্ত। এটির মাধ্যমে আমি আমার একটি ভোট যখন প্রয়োগ করতে পারবো তখন মনে হবে যে না, আমি আসলে আমার যে প্রতিনিধি তাকে আমি সংসদে পাঠাতে পারছি। তবে আমি জীবনে প্রথম ভোট দেওয়ার যে একটি অনুভূতি সেটি আমি এখন থেকেই আমেজের মাধ্যমেই বুঝতে পারছি যে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ভোট দিয়ে সুষ্ঠু ভোটের মাধ্যমে আমরা জনপ্রতিনিধি সিলেকশন করে আমাদের মনের যে আশা ব্যক্ত সেটি হতে পারে বলে আশা করছি। আমি শামীম মোহাম্মদ হাসনাতের কাছে জানতে চাচ্ছি, প্রথম ভোটকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন? আসলে প্রথম ভোট না, প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ, কারণ আমার ভোটের উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ। এবং দীর্ঘ সময় তো আমাদের দেশে স্বৈরাচার ছিল, এই ফেসিস্ট আমলে জনগণ ভোট দিতে পারে নাই এবং রাষ্ট্রের সমস্ত অবকাঠামো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এবং আমার ভোটটা দেওয়ার সময় যদি আমি কোনো ভুল সিদ্ধান্ত গ্রহণ করি, আমার মনে হয় আমার দেশের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, গণতন্ত্রের প্রসার এবং একটি টেকসই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সারা বাংলাদেশের মানুষ থেকে, তা বিলম্বিত হবে যদি না আমি ভোট দেওয়ার সময় কোনো ভুল সিদ্ধান্ত নিই। তো আমি মনে করি একটা সুন্দর সমৃদ্ধিশীল বাংলাদেশ বিনির্মাণের জন্য আমার ভোটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশরাফুল হক রাকিবের কাছে আমি জানতে চাচ্ছি, আপনি আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিবেন, এই ভোট দেওয়ার অভিজ্ঞতাটা কি পরিবারের সাথে আপনি ভাগ করে নেবেন? অবশ্যই আমি আমার প্রথম ভোট আমি আমার পরিবারের সাথে ভাগ করে নিবই। আমার প্রথম ভোট দেওয়ার যে একটা আনন্দ অভিজ্ঞতা থাকবে, আমার নির্বাচিত আমি যাকে ভোট দিব, যাকে ভোট দিতে আমি ইচ্ছুক, সে আমার কতটুকু আমার জন্য সে কতটুকু যোগ্য তা আমার পরিবারের সাথে শেয়ার করব। অবশ্যই আমি তাদের থেকে তাদের মতামত নিয়ে তাদের সহ ওই ভোটটাকে আমি ভাগাভাগি করে নেওয়ার জন্য চেষ্টা করব। শফিউল আলম সাকিবের কাছে ফিরে যাচ্ছি, ভোট দেওয়াকে আপনি নাগরিক দায়িত্ব নাকি অধিকার হিসেবে দেখছেন? ভোটের মাধ্যমে তার পছন্দের জনপ্রিয় প্রতিনিধি নির্বাচন করা যায়। একটি সুষ্ঠু ভোট, একটি সুষ্ঠু নির্বাচন একটি সামগ্রিক সুন্দর অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আরিফুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, যারা ভোট দিতে অনিচ্ছুক, তরুণ প্রজন্মের বিশাল একটা অংশ যারা রাজনীতি বিমুখ, তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতেও চায় না, যারা ভোট দিতে অনিচ্ছুক তাদের আপনি কি বার্তা দিবেন? আমরা বিগত বছরে দেখেছি, 2024-এ বিগত 2 বছর আগে আমরা দেখেছি বাংলাদেশের সমগ্র জনতা একতাবদ্ধভাবে আমরা ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি। এখন আমাদের সামনে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের ভোটাধিকারটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ আপনার একটা ভোটের মাধ্যমে আমরা সামনে আমাদের নেতৃত্বের ভারটা তুলে দিব। দেশ সর্বোপরি সকল জনগণের, এখন জনগণের প্রতিনিধি নির্বাচন করার জন্য আমাদের ভোটটা খুব বেশি গুরুত্বপূর্ণ। শামীম মোহাম্মদ হাসনাত, আপনার কাছে জানতে চাচ্ছি, আপনার মতে তরুণরা কিভাবে একে অপরকে ভোট দানে উৎসাহ দিতে পারে? বাংলাদেশের জনগণ যদি 20 কোটি হয়, ওই 20 কোটি ভাগের যদি সংবিধানকে ভাগ করা হয়, আমি ওই 1 ভাগের মালিক, ঠিক প্রতিটি ভোটার ওই 1 ভাগের মালিক। এবং তার যে রাষ্ট্র বিনির্মাণের ক্ষেত্রে তার যে একটা দায়িত্ব ক্ষমতা আছে, ওই ক্ষমতাটা ওর দেখানোর সুযোগটা আসে ভোটের মাধ্যমে। সে যদি ভোট দেওয়া থেকে বিরত থাকে,
তার দায়িত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটা অন্যরা নিয়ে ফেলবে, যার কারণে তার সিদ্ধান্তটা তাকে নেওয়ার জন্য তাকে অবশ্যই ভোট দিতে হবে। এই জিনিসটা যখন সবার ভিতরে একটা দৃষ্টিগোচর হবে, আমি মনে করি সবাই ভোট দিতে উদ্বুদ্ধ হবে এবং নিজের সিদ্ধান্তটা অন্য নেবে সেই সুযোগটা ওরা দিবে না। আশরাফুল রাকিব, আপনার কাছে জানতে চাচ্ছি, সংসদ পদপ্রার্থী নির্বাচনে, মানে আপনি যাকে ভোট দিবেন সংসদ সদস্য পদপ্রার্থী নির্বাচনে কি কি বিষয় আপনি বিবেচনায় নিচ্ছেন? আমি তার যোগ্যতা দেখতে চাচ্ছি, সে একজন সংসদ পদপ্রার্থী হিসেবে দেশের জন্য কি করতে পারবে, দেশের জনগণের জন্য কি করতে পারবে, এগুলোর উপর ভিত্তি করে দেশের মানুষের জন্য তার কতটুকু দায়বদ্ধতা, সে এই কাজগুলো দেশের মানুষের জন্য করবে কি না, দেশের মানুষের সার্বিক দেখাশোনা উন্নয়নের জন্য যদি সে অগ্রাধিকার যোগ্য হয়, আমি তাকে নির্বাচনী এতে দেখতে চাচ্ছি। আরিফুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, প্রার্থীর ইশতেহার নাকি ব্যক্তিত্ব, কোনটি আপনার ভোটকে প্রভাবিত করবে? ইস্তিহার বলতে আমরা কোনো আশা চাচ্ছি না, আমরা চাচ্ছি তার ব্যক্তিত্ব, সে আমাদেরকে কতটুকু ক্যাপাবল, সে আমাদের জন্য, আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সে কতটুকু ক্যাপাবল, তা আমরা তার ব্যক্তিত্বের মধ্যেই এখন ফুটে ওঠে। তো এই ক্ষেত্রে আমি মনে করি না যে আমাদের খুব বড়সড় আহামরি কোনো ইস্তিহারের প্রয়োজন। আমরা চাচ্ছি একটা মানে সুযোগ্য নেতা যাতে আমাদের আগামী বাংলাদেশ পাই, সেই লক্ষ্যে আমরা আগাবো ইনশাল্লাহ। শফিউল আলম সাকিব, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, একজন সংসদ সদস্য পদপ্রার্থীর মধ্যে আপনি কোন কোন গুণাবলী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন? আমি সবচেয়ে বেশি মনে করি তার মেধা, তার যোগ্যতা, তার যে জনগণের সাথে একটা কানেকশন, সেইটা থাকতে হবে। আমি একজন জনপ্রতিনিধি হলাম সাপোজ, কিন্তু আমার সাথে আমার জনগণের আমার যে আসনের জনগণের সাথে কোনো কানেকশন নেই, তাহলে তো সেই জনপ্রতিনিধি হওয়ার কোনো যোগ্যতা আমি মনে করছি না। সবচেয়ে বেশি প্রয়োজন জনগণের সাথে একটি কানেকশন। আসলে জনগণ কি চাচ্ছে, আমার এখানে অনেক শিল্পপতিরাও বসবাস করে, একটা নিম্ন পরিবারের মানুষও বসবাস করে, আমি তাদের অভাবটা পূরণ করতে পারছি কিনা এই জিনিসটা আমার দেখতে হবে। আমি আশরাফুল রাকিবের কাছে ফিরে যাচ্ছি। রাকিব, নির্বাচিত হওয়ার পর প্রার্থীর সাথে নির্বাচনী এলাকার জনগণের যোগাযোগ রাখা কতটুকু জরুরি আপনি মনে করেন? সার্বক্ষণিক যোগাযোগ রাখাটা অতীব জরুরি, কারণ নির্বাচিত হওয়ার পর নির্বাচিত প্রার্থীকে যদি তার মানুষের সাথে যোগাযোগ না রাখে, তখন মানুষের ওই এটা থাকে না, মনোবলটা থাকে না যে যাকে আমরা নির্বাচিত করেছি যদি দেশের মানুষের যোগাযোগ যদি না রাখে, মনে হয় না যে উনি মানে দেশের মানুষের জন্য জনপ্রতিনিধি হিসেবে কোনো কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শামীম মোহাম্মদ হাসনাত, আপনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোট প্রয়োগ করবেন। আমি জানতে চাচ্ছি এই মুহূর্তে ভোট দেওয়ার আগে তথ্যগুলা, সংসদ সদস্য পদপ্রার্থীর বিভিন্ন ইনফরমেশনগুলা আপনি কিভাবে এই খোঁজ খবরগুলো নিচ্ছেন, ইনফরমেশনগুলো কিভাবে কালেক্ট করতেছেন? প্রথম তো এই প্রার্থীর যে ইনফরমেশনগুলো ওইগুলো কালেক্ট করার সহজ নিয়ম হচ্ছে যে উনি যে নির্বাচনী যে একটা হলফনামা দেয়, ওখানে ওনার তথ্যগুলো ইনক্লুড করা হয় এবং পাশাপাশি ওনাদের মানে ওনাদের স্ত্রীর সম্পদের তালিকাটা ওখানে বিবরণগুলো দেওয়া হয়। ওখান থেকে মূলত আমাদের ওনাদের ব্যাপারে ওনাদের তথ্যগুলো কালেক্ট করা। সাকিব, তরুণদের সবচেয়ে বড় সমস্যা কোনটা আপনি মনে করেন? আমাদের আয়তনের তুলনায় জনগণের সংখ্যা খুবই বেশি। আমাদের দেশে একটি প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব। যে জনপ্রতিনিধি দূর করতে পারবে, আমি মনে করি সেই জনপ্রতিনিধির সবচেয়ে বড় সাফল্য হচ্ছে এটি। আমরা যারা শিক্ষিত তরুণরা আছি, এরা অনেক সময় শিক্ষার শেষে চাকরিটা পায় না। তো এটা সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে যে যদি সে বেকারত্বটা নিয়ে কাজ করতে পারে। দেশের স্বাস্থ্য খাত, আমাদের দেশের সবচেয়ে বেশি অবহেলিত খাত হচ্ছে যে স্বাস্থ্য খাত। আমাদের সরকারি হসপিটালগুলোতে গেলে আপনি দেখতে পাবেন যে কী পরিমাণ অবস্থা, কোনো সুস্থ মানুষ যদি যায় সেখানে অসুস্থ হয়ে ফিরে আসবে, এমন অবস্থা দেশের স্বাস্থ্যখাত। স্বাস্থ্যখাতের প্রতি আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করা উচিত। আমি যারা আগামীতে জনপ্রতিনিধি হিসেবে সংসদে যাবেন, আমি তাদের কাছে একটি অনুরোধই করব, আমাদের স্বাস্থ্যখাত, চিকিৎসা খাত, এই দিকে আমাদের সবচেয়ে বেশি মনোযোগ দেওয়ার জন্য। আরিফুল ইসলাম, আপনার কাছে ফিরে যাচ্ছি। আপনার কাছে প্রশ্ন, রাজনৈতিক দলগুলো কি তরুণদের কথা যথেষ্ট ভাবতেছে? এখানে রাজনৈতিক দলগুলো অবশ্যই আমি মনে করি তরুণদের কথা ভাবতেছে, কিন্তু আলটিমেটলি এর কিছু একটা অংশ হচ্ছে আমাদের জুলাই বিপ্লবকে বিক্রি করে বা জুলাইয়ের চেতনাকে বিক্রি করে হচ্ছে নিজেদের রাজনীতি দাঁড় করাতে যাচ্ছে। যেটা আমরা মানে আওয়ামী লীগের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, আওয়ামী লীগ দেখা গেছে কি ৭১-এর মুক্তিযুদ্ধকে পুঁজি করে
বাংলাদেশে বিভিন্ন অপরাধমূলক, মানে বাংলাদেশে এমন কোনো অপরাধ নাই যে যার সাথে আওয়ামী লীগের সম্পৃক্ততা ছিল না। দেশকে লুটপাট থেকে শুরু করে মারামারি, খুনাখুনি, ধর্ষণ সব কিছুই আওয়ামী লীগের নেতারা করেছে, আমরা তা দেখেছি। এবং আমাদের চট্টগ্রামে আমাদের ব্যাংকিং খাত ধ্বংসের মূল কারিগর আমাদের এস আলম। পাশাপাশি তো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে রাজনৈতিক দলগুলো হচ্ছে কোনো পুঁজি না করে যে তারুণ্যের যে সফলতা, যে 24-এর গণঅভ্যুত্থান, ওটাকে যদি ওই আমাদের ওই মোটিভটাকে ধরে যদি তারা সামনে আগায়, তাহলে আমি মনে করি যে তরুণ্য এবং রাজনীতিবিদরা সকলে একতাবদ্ধভাবে আগাতে পারবে এবং বাংলাদেশকে অদূর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারবে। আশরাফুল হক রাকিব, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, শিক্ষা, চাকুরি ও জীবনযাত্রার খরচ এর মধ্যে কোনটা আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ? শিক্ষা, চাকরি ও জীবনযাত্রার খরচ, এর মধ্যে আমার দুইটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষা এবং চাকরি। বেকারত্ব সমস্যা, প্রথমত সমস্যা হচ্ছে বেকারত্ব। শিক্ষা যদি না থাকে তাহলে সে বেকার স্বাভাবিকভাবে হয়ে যাবে। শিক্ষা যদি থাকে সে চাকরিও পাবে, বেকারত্ব সমস্যাও দূরীকরণ হবে। এক্ষেত্রে শিক্ষা এবং চাকরি দুইটাই প্রয়োজন। শামীম মোহাম্মদ হাসনাত, আপনার কাছে জানতে চাচ্ছি, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে তরুণরা কি কি পরিবর্তন দেখতে চায়? আমাদের বর্তমান তরুণ প্রজন্ম বর্তমান রাজনীতিবিদদের কাছে প্রথম যেটা পরিবর্তন দেখতে চায় সেটা হচ্ছে স্থিতি নির্ভর রাজনীতির পরিবর্তে একটা প্রগতিশীল রাজনীতি, যেখানে শুধুমাত্র ইতিহাসকে নির্ভর করে রাজনীতিও হবে না, আবার ইতিহাসের উপর অশ্রদ্ধা করেও কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হবে না। বাস্তবতা নির্ভর, যেখানে তরুণরা স্বাবলম্বী হবে, দেশ প্রকৃতপক্ষে এগিয়ে যাবে, ওই রকম একটা, যেখানে শিক্ষা খাতের জন্য একটা সুষ্ঠু বরাদ্দ থাকবে, যেখানে গবেষণাধর্মী বাস্তবতা নির্ভর একটা শিক্ষা পরিবেশ বিরাজমান থাকবে, যেখানে স্বাস্থ্য খাত, সাংস্কৃতিক পরিবেশ এবং অন্যান্য যে সমস্ত পরিবেশ সবগুলোতে একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ বিরাজমান থাকবে, যেখানে প্রতিটা নাগরিক তার মৌলিক অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার সহ সকল অধিকারের সুযোগ সুবিধা পায়। ওইরকম একটা রাজনৈতিক পরিবেশ রাজনৈতিক নেতাদের থেকে বর্তমান তরুণ প্রজন্ম আশা করতেছে। শফিউল আলম সাকিব, আপনার মতে একজন সচেতন তরুণ ভোটার বলতে আপনি কি বুঝেন? আমার মতে একজন সচেতন তরুণ ভোটার সবচেয়ে বেশি ফোকাস করবে ব্যক্তিত্ব, মার্কা নয়। আসলে অনেক সময় আমাদের রাজনৈতিক দল অযোগ্য ব্যক্তিকে মনোনয়ন দিয়ে ফেলে, সেটা আমরা আমাদের ইহাতে দেখে ফেলেছি। কিন্তু আপনি যখন একটা ব্যক্তিত্ব দেখবেন, তখন আপনার খেয়াল করবেন যে না, সে আসলে এই জায়গার জন্য উপযোগী কিনা। আমি সর্বপ্রথম মনে করি যে আমি ব্যক্তিত্ব দেখি, মার্কা নয়। তো যারা ভোট দিতে যাবে তারাও সেটি জানি ফোকাস করে যে আসলে সেই যে প্রতিনিধিটা আমার এলাকার জন্য ক্যাপাবল কিনা, আমার এলাকায় উন্নয়ন করতে পারবে কিনা। তা আমি চাই যখন যে সমস্যা, দুর্যোগ হোক, ক্লান্তিকালে হোক, একটি সরকার একটি জনগণের জন্য অভিভাবক হিসেবে কাজ করে। তো অভিভাবকের উচিত জনগণকে সেই পরিমাণ একটি আউটফিট দেওয়া, আমি এটাই মনে করি। আরিফুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, নির্বাচন আসলে আমাদের দেশে বিভিন্ন রকম ভুয়া খবর, গুজব রটে, সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভুয়া খবর বা গুজব থেকে নিজেকে কিভাবে দূরে রাখবেন? আমরা যখন মানে এই ভুয়া যে খবরের কথাটা বলেন বা গুজব, এগুলোর হচ্ছে অন্যতম উৎপত্তিস্থল হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া, স্বাভাবিকভাবে বলতে গেলে ফেসবুক। এখন আমরা যখন আমাদের সামনে যখন কোনো ইনফরমেশান আসবে, আমাদেরকে আগে ওই ইনফরমেশানটা অ্যানালাইসিস করতে হবে যে এটার ভিত্তিস্তর কোথায় বা কোন চ্যানেল থেকে এই নিউজটা হচ্ছে। কারণ এখন আপনার মানে বিভিন্ন নাম কপি করে 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 অনেকগুলো পেজ খোলা হয়েছে, যেখান থেকে হচ্ছে নানা প্রকার গুজব ছড়ানো হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে আগে অ্যানালাইসিস করতে হবে এবং বিশ্বস্ত কোনো সোর্স থেকে আমরা ওই খবরটা যতক্ষণ পর্যন্ত পাচ্ছি না, ওই খবরটা আমরা নিজেরাও অ্যাকসেপ্ট করবো না এবং আমাদের আশেপাশে কাউকে আমরা এটা শেয়ার করবো না। আমরা যদি শেয়ার করি সেটা একজন থেকে দুইজন, দুইজন থেকে 10 জন, এইভাবে হচ্ছে গুজবটা ছড়ায় যায়। তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিজেদেরকে অ্যাক্টিভ থাকতে হবে এবং পাশাপাশি হচ্ছে গুজব, বর্তমান বাংলাদেশে গুজব ছড়াচ্ছে কারা? এই বিগত ফ্যাসিস্ট সরকারের যারা আছে তারাই হচ্ছে এই রাষ্ট্রকে নষ্ট করতে চায় এবং এই সামনে আমাদের যে ভোট আছে এই ভোটটাকেও তারা বিনষ্ট করতে চায়। সেই ক্ষেত্রে তারা নানা ধরনের গুজব ছড়াচ্ছে। তাহলে আমাদেরকে এটা আগে দেখতে হবে যে প্রোফাইল থেকে গুজবগুলো ছড়াচ্ছে ওই প্রোফাইলের ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে চেক করতে হবে, সোর্সটা অথেন্টিক কিনা সেটা চেক করতে হবে। চেক করার পর আমি খবর মানে যে গুজবটা ওটা কি আসলে ফেক নাকি রিয়েল, ওটা আমি নিশ্চিত হতে পারবো। রাকিব, আমাদের দেশের অসংখ্য তরুণরা সাধারণত ভোট দিতে চায় না, ভোট বিমুখ।
ভোট না দেওয়াকে আপনি কি একটি মতামত প্রকাশ মনে করেন? তরুণরা ভোট না দেওয়ার একটি বড় কারণ হচ্ছে বিগত বছরগুলোতে তাদের অধিকার হরণ করা হয়েছে। আমরা দেখেছি ভোট কেন্দ্রে যাওয়ার আমাদের বড় ভাইরা, আমাদের সিনিয়র মুরব্বী যারা আছে তাদেরকে দেখেছি ভোট কেন্দ্রে যেয়ে তারা ফিরে আসতো, তারা ভোট দিতে পারতো না, তাদেরকে বলা হয়েছে আপনাদের ভোট হয়ে গেছে রাতে। এই মনোভাবগুলো থেকেই তরুণরা ভোট দেওয়ার থেকে অনিচ্ছুক। তো এই কথাগুলো দূর করতে হবে, তরুণদের ভিতরে ওই আশ্বাসটা দিতে হবে যে তারা সঠিকভাবে মানে একদম নির্ভুলভাবে নির্দ্বিধায় যাতে ভোট দিতে পারে। যদি এই মনোভাবটাকে তার ভিতরে তুলে দেওয়া যায় যে তো কোনো সংশয় ছাড়া সে ভোট দিতে পারবে, তখন তার ওই ইয়াটা থাকবে না, জড়তা থাকবে না যে ভোট না দেওয়ার বিষয়টা। তখন সে মনের ফুর্তিতেই ভোট দিতে যাবে, ভোট দিবে এবং তার নির্বাচনী প্রার্থীকে বিজয় করবে। হাসনাত, তরুণদের ভোট দেওয়ার আগ্রহ বাড়াতে কি কি করা দরকার আপনার মতে? আসলে তরুণরা যে আগ্রহ কম, ওইটা হচ্ছে আমাদের দেশে তো দীর্ঘদিন গণতান্ত্রিক অবস্থা বিরাজমান ছিল না, যার কারণে তরুণরা আসলে ভোট থেকে মুখিয়ে আছে। ওদের যে আগ্রহটা কমে গেছে, ওই আগ্রহ বৃদ্ধি করার জন্য আমাদের সর্বপ্রথম নাগরিক সচেতনতা বৃদ্ধি করা হবে। আমি যে প্রথমেই বললাম, ওরা যদি যে ওদেরকে ওইটাই বোঝাতে হবে যে ওরা যদি ভোটদান থেকে বিরত থাকে তাহলে ওদের সিদ্ধান্তটা অন্যজন নিয়ে ফেলবে। ওরা যদি ওদের সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে ওদেরকেই ভোট দিতে হবে, ওই জিনিসটা যদি আমার মনে হয় ওদের মাথায় আসে, ওরা ভোট দিতে অনেকটাই আগ্রহী হবে। আরিফ, আপনি কি মনে করেন তরুণদের ভোট দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ? তরুণদের ভোট দেওয়ার বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা আমরা বিগত আমলে দেখেছি আমাদের তরুণ প্রজন্মের কেউই কখনো ভোট দিতে পারে নাই, এবং তরুণ প্রজন্মের একাংশ যেটা হচ্ছে আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত ছিল, এরা হচ্ছে বিগত রাতেই হচ্ছে বাকি তরুণদের ভোট হনন করে ফেলতো, নিজেরাই গিলে নিত। তো সেই ক্ষেত্রে হচ্ছে সিদ্ধান্তটা এককভাবে চলে যেত। এখন হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম, যেটা নিয়ে আমাদের এত আলোচনা, আমরা হচ্ছে 24-এ আমাদের ফেসিস্টকে বিতাড়িত করেছি, তাহলে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের অবশ্যই একটা বড় ভূমিকা আছে বলে আমি প্রত্যাশী। তো সেই ক্ষেত্রে হচ্ছে তরুণদেরকে অবশ্যই ভোট দিতে হবে। তরুণদেরকে ভোট দেওয়ার সময় এটা নির্ধারণ করতে হবে যে কারা আমাদের যে মনোবল বা আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের অভ্যুত্থান ঘটিয়েছি, সেই আকাঙ্ক্ষাটা কারা কতটুকু সার্থক করতে পারতেছে, বাংলাদেশকে কারা নতুনভাবে গড়তে পারতেছে, বা আওয়ামী লীগের যে ক্ষতি করে গেছে আমাদের বাংলাদেশে এটাকে কতটুকু কভার আপ করতে পারতেছে, সব কিছু নির্বাচন করে আমি যা মনে করি সেটা হচ্ছে মানে আমাদের যারা তরুণ প্রজন্ম তাদেরকেই এগিয়ে আসতে হবে। আর তরুণ প্রজন্ম যদি পিছিয়ে যায় তাহলে হচ্ছে বাংলাদেশ কখনোই সামনের দিকে আগাবে না, কারণ ইতিহাস সাক্ষী যখনই তরুণ প্রজন্ম জেগে উঠেছে দেশ সামনের দিকে আপনি অগ্রসর হয়েছে। সাকিব, এই নির্বাচন থেকে আপনার ব্যক্তিগত প্রত্যাশা কি? এই নির্বাচন থেকে আমার ব্যক্তিগত প্রত্যাশা, এই নির্বাচনটা আমি মনে করি সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ, কারণ এটি নির্বাচনের ছাড়াও এটি একটি গণভোট অনুষ্ঠিত হবে, হ্যাঁ না ভোট। এটির মাধ্যমে আপনি আগামী 100 বছরে বাংলাদেশের যে একটি প্ল্যান সেটি বাস্তবায়ন হবে। তো আমি মনে করি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের মধ্যে এটি অন্যতম। তো আমি চাই যে সব খাতে এখনও উন্নয়ন হয়নি, বিশেষ করে আমাদের চিকিৎসা খাতে, আমি আগেও বলেছি, শিক্ষা খাতে, ঠিক আছে, এগুলোতে বেশি পরিমাণে জোর দেওয়া। সরকার, আমাদের দেশে গার্মেন্টস শিল্পটা সবচেয়ে বেশি এগিয়ে আছে, এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কাজ করে, কিন্তু আমাদের দেশে গার্মেন্টসের বাইরেও আমাদেরকে আরেকটি চিন্তা করতে হবে। যদি এখানে যদি কখনো এটার না আসে, তখন আমি যাতে আরেকটি সেক্টরও আগাতে পারি। যেমন আমাদের পর্যটক খাত, যেমন কক্সবাজার আছে, বান্দরবান আছে, সুন্দরবন আছে, এগুলোকে বিদেশি পর্যটকদেরকে আকৃষ্ট করতে হবে। আমি সবচেয়ে মনে করি যে বাংলাদেশের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে বিদেশিদের মানের মতো করে আমাদের দেশটি সাজানো। আপনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জীবনের প্রথম ভোট দেবেন। আপনার মতো তরুণ যারা জীবনের প্রথম ভোট দিবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, এই তরুণদের জন্য আপনার পরামর্শ কি? এই তরুণদের জন্য আমার পরামর্শ হচ্ছে, আমাদের দেশে তো দীর্ঘকাল গণতন্ত্র ছিল না, আমাদের বিভিন্ন ইনস্টিটিউশনগুলো সব ভেঙে পড়ে গেছে। এই তাৎপর্যপূর্ণ ইলেকশনে ওদেরকে সিদ্ধান্ত নিতে হবে কারা এই ভেঙে পড়া বাংলাদেশকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারে, কারা বৈদেশিক সম্পর্ক বজায় রেখে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অখণ্ড রেখে, দেশের প্রতিটা ধূলিকণা নিরাপদ রেখে এদেশকে পরিচালনা করতে পারবে, এবং যারা এদেশকে অন্যের হাতে তুলে দিবে না। এবং ইতিমধ্যে আমাদের দেশটা এই জনমুখে একটা কথা ছড়িয়ে পড়েছে যে কি, এগুলো হচ্ছে পরাশক্তিগুলোর
হচ্ছে পুতুল হয়ে গেছে। আমাদের দেশটা যেন পুতুল হয়ে না যায়, আমাদের দেশ আমাদের সোনার বাংলাদেশ হিসাবে বজায় থাকে, এই সিদ্ধান্তটা যারা নিতে পারবে, যারা এটার উপর অটুট থেকে দেশ পরিচালনা করবে, তাদেরকে ম্যান্ডেট প্রদান করতে হবে তরুণকে। এবং কোনো ধরনের বিশৃঙ্খলা, অপরাজনীতি, প্রোপাগান্ডা এবং কোনো এজেন্সির জালে যেন তারা ফাঁদে না দেয়, সেই দিকে ওদের লক্ষ্য রাখতে হবে, যেন ভবিষ্যৎ বাংলাদেশে ওরা এই বাংলাদেশের পতাকা নিয়ে বেঁচে থাকতে পারে। ওটাই ওদের সবচাইতে বড় দৃষ্টিটা রাখতে হবে। রাকিব, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, নির্বাচন পরবর্তী আগামীর বাংলাদেশ কেমন বাংলাদেশ আপনি দেখতে চান? নির্বাচন পরবর্তীকালে আমি আমার বাংলাদেশকে একটি উন্নত ও বিশ্বের দরবারে তুলে ধরার মতো এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারে, বাংলাদেশকে যেন সারা বিশ্বের মানুষের কাছে উন্নত দেশ হিসাবে দেখা যায়, এরকম একটি বাংলাদেশ আমি আশা করি। আরিফ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, প্রথম ভোট আপনার দায়িত্ব, এই কথাটির অর্থ আপনার কাছে কি? আমি আমার ভোটে নির্ধারণ করব যে সামনের আগামীর বাংলাদেশ কোথায় যাবে। আমি একজনের ভোটের মাঠে আপনার প্রতিটা ভোটে অসংখ্য মূল্যবান। এখন আমাদের দেখা যাচ্ছে কি, মানে অতীতের কালচারে যদি আমরা যাই, সেখানে হচ্ছে ভোট বিক্রি হতো বা জোর জুলুম করে ভোট আদায় করে নেওয়া হতো। সেই ক্ষেত্রে হচ্ছে জনগণ মত প্রকাশের স্বাধীনতা তারা এক প্রকার হনন করে ফেলতো। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এখন হচ্ছে আওয়াজ আছে, আমাদের মনোবল আছে, আমাদের সাহস আছে, আমাদের নিজেদের অধিকার। ভোট দেওয়াটা হচ্ছে আমাদের রাষ্ট্রের প্রতি কর্তব্য। আমরা যেমন রাষ্ট্র থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছি, আমরা সরকারি কলেজে পড়তেছি, সরকারি মেডিকেলে থেকে সুবিধা নিচ্ছি, চিকিৎসা সেবা নিচ্ছি, তাহলে রাষ্ট্রকে দেওয়ার সময় আমরা কেন পিছিয়ে যাব? অবশ্যই আমাদেরকে রাষ্ট্রে আমাদের থেকে যা প্রাপ্য আমরা তার সর্বোচ্চ চেষ্টাটুকু করব আমরা রাষ্ট্রকে দেওয়ার। সাকিব, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, নির্বাচন পরবর্তী যে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমি আগামী বাংলাদেশকে দেখতে চাই যে তারুণ্য নির্ভর। কারণ আমরা দেখেছি তারুণ্যের হাতেই মানে এই সবসময় নিরাপদ হয়। এই দেখবেন যে জুলাই আন্দোলন যেটা হয়েছে, তরুণরা কিন্তু সামনের সারিতে ছিল। ঠিক আছে, বিরোধী দলরাও অনেক চেষ্টা করার পরেও আন্দোলনে আমি মনে করি না সফল হতে পেরেছে। একমাত্র তারুণ্যের যে একটি অগ্রণী ভূমিকা ছিল, ভূমিকার কারণেই কিন্তু তারা আজকে এই সাফল্য এসেছে। তবে আগামীর বাংলাদেশ হতে হবে, স্মার্ট হইতে হবে, বাংলাদেশের তরুণদেরকে নিয়ে সারা বিশ্বে কাজ করতে হবে। বাংলাদেশ এখন 2026 সালে এই পৃথিবীতে অনেক এগিয়ে গেছে। জাপান চিন্তা করেন কত এগিয়ে গেছে, আমাদের পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরা কত এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা কেন পিছিয়ে থাকব? আমরাও বিশ্বের সাথে তাল মিলিয়ে চলব, আমরা স্মার্ট হব, আমরা উন্নত দেশে পরিণত হব। আমি সেটাই চিন্তা করব। কিন্তু আগামী দেখেন এই যে 5টি বছর সরকার পাবে, 5টি বছরের কিন্তু সরকারকে খুব দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। যদি আপনি সময় ক্ষেপণ করেন যে না আমি তরুণদেরকে পিছিয়ে রেখে আমি সংসদে খালি ডেইলি রুটিন করবো, আসবো আর যাবো, তাহলে হবে না। আপনাকে সবসময় ভাবতে হবে দেশ নিয়ে। আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে রাষ্ট্রটা পাওয়া গিয়েছে। তো শহীদদের আকাঙ্ক্ষা, তারপর জুলাইয়ে কত 1400 প্লাসের উপরে মানুষ মারা গিয়েছে, তাদের আকাঙ্ক্ষা। সুতরাং বসে থাকলে হবে না, সময়ের অনেক মূল্য, সে সময়কে নিয়ে আমরা এগিয়ে যাব। এই হলো আগামী দিনের প্রত্যাশা আমার। স্টুডিওতে উপস্থিত 4 জন মেধাবী তরুণ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা জীবনের প্রথম ভোট প্রয়োগ করবেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আপনাদের সাথে সাথে এদেশের সকল তরুণদেরকে আহ্বান জানাবো, নিজ নিজ ভোট প্রদান করে আগামীর বাংলাদেশ নির্মাণে সবাই সহযোগিতা করুন। সবাই ভোট কেন্দ্রে যাবেন এবং নিজ নিজ ভোট প্রদান করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।